ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ আব্দুল্লাহ। প্রিয় দর্শক, আমরা কথা বলবো ভারতের আদানি গ্রুপ থেকে বাংলাদেশ যে বিদ্যুৎ কেনে সেই বিদ্যুতের বকেয়া বিল পরিশোধের অগ্রগতি নিয়ে। আপনারা জানেন যে এই বিদ্যুৎ কেনার ক্ষেত্রে বেশ হিসাবের গড়মিল রয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে যে ধরনের হিসেব করা হয় বিদ্যুতের দাম নির্ধারণের ক্ষেত্রে, আদানি হিসেব করে একটু ভিন্নভাবে। এই নিয়ে তাদের সঙ্গে অনেক দিন ধরে দুই পক্ষ আলাপ আলোচনা করছে। হিসেবটা কিভাবে উভয় পক্ষ মিলে করতে পারে সেটি ঠিক হচ্ছিল না। পাশাপাশি আবার বিদ্যুতের মূল্য পরিশোধেও সেই ক্ষেত্রে কিছু দেরি হয়েছে। এরকম পরিস্থিতিতে আদানি গ্রুপের পক্ষ থেকে একটি ঘোষণা দেওয়া হয় যে তাদের বকেয়া পাওনা পরিশোধ না করলে তারা 11 নভেম্বর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে। ঠিক সেরকম পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে 3 কোটি মার্কিন ডলার আদানিকে দেওয়া হয়েছে। তারপরের থেকে তারা অবশ্য বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রেখেছে। এখন তারা কি পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করছে, তাদের কি বকেয়া ছিল, তার মধ্যে বিরোধপূর্ণ বকেয়া কতটা এবং প্রকৃত বকেয়া কতটা, এই সব কিছু নিয়ে টিভিএসে আজ লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন টিভিএসের সিনিয়র রিপোর্টার সাজ্জাদ হোসেন। আমরা তার কাছ থেকে শুনবো যে আদানির কাছ থেকে আমরা কীভাবে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখছি এবং তাদের বকেয়া পরিশোধের জন্য সরকার কি উদ্যোগ নিচ্ছে। সাজ্জাদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি, আপনি বলছেন যে সরকার আদানিকে 3 কোটি মার্কিন ডলার পরিশোধ করেছে এবং আদানি যে একটা আলটিমেটাম দিয়েছিল যে তারা বিদ্যুৎ সরবরাহ করবে না, কিন্তু সেইখান থেকে তারা সরে এসছে, তারা বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রেখেছে। আসলে এই যে 3 কোটি মার্কিন ডলার দেওয়া হলো, এটি কি তাদের, আমরা যেটা শুনে আসছিলাম যে তাদের মূল্য নির্ধারণ নিয়ে আমাদের যে আপত্তি আছে সেটি কি নিষ্পত্তি হলো, নাকি আসলে মানে বিদ্যুৎ সরবরাহ ধরে রাখতেই শুধু কিছু টাকা তাদের দেওয়া হলো? না, এই যে এটা সত্যি কথা হচ্ছে যে ডিসপিউটগুলো ছিল সেটা মূলত হচ্ছে কুল প্রাইসিং ফর্মুলা দিয়ে। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আরও আমাদের কিছু বিষয় আছে, কন্টেস্টেড ইস্যুস, যেমন হচ্ছে সারচার্জ, যদি কেউ পেমেন্ট যদি আপনার ডিলে হয় সেটার জন্য একটা পেনাল্টি, তারপর হচ্ছে ট্যাক্স বেনিফিট যেগুলো ওয়াইডলি রিপোর্টেড ইন মিডিয়া ইনক্লুডিং টিভিএস। এখন ওই আদানি যে বিষয়টা বারবার রেইজ করছে সেটা হচ্ছে তাদের অনেকগুলা বকেয়া। আপনি যে লাস্ট অক্টোবরের লাস্ট সপ্তাহে আদানির আপনার কি বলে আদানির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশের বিপিডিপির চেয়ারম্যানকে একটা চিঠি লিখেছে। ওই চিঠিতে স্পষ্ট উনি একটা ফিগার মেনশন করেছে, সেটা হচ্ছে $496 মিলিয়ন অ্যাকর্ডিং টু দিয়ার অ্যাকাউন্টিং, আদানির অ্যাকাউন্টিংয়ে বকেয়া। কিন্তু ওই চিঠিতে আবার এটাও মেনশন আছে, বলে যে আউট অফ দিস অ্যামাউন্ট বিপিডিপির অ্যাকাউন্টিং অনুযায়ী হচ্ছে আদানি ক্লেম করেছে $262 মিলিয়ন। কিন্তু আমি আবার গতকাল চেক করেছি সে বিপিডিপির কাছ থেকে, ওনারা বলছে যে এটা হচ্ছে $256 মিলিয়ন। তো এই যে হ্যাঁ, মানে আদানি যে ক্লেমটা করছে এর হাফ অফ দ্য পোর্শন ইজ আনডিসপিউটেড, টু বি অনেস্ট। এখন বাংলাদেশ কেন দিতে পারে না আপনি জানেন, আমাদের একটা ফরেক্স রিজার্ভের একটা প্রেশার আছে, যদি আগের থেকে একটু ইমপ্রুভ করেছে, কিন্তু ওভারঅল যদি আপনি এনার্জি, পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টরে যদি পেমেন্ট ইস্যুগুলো দেখেন, স্টিল দেয়ার ইজ এ প্রবলেম। হ্যাঁ, তো ওই সব জায়গায় মানে নুন আনতে পান্তা ফুরায় অবস্থায় এইদিকে ঢাকলে ওইদিকে উদুম হয়ে যায়, যে কারণে আদানির এই পেমেন্টগুলো আপনার বেশ বকেয়া পড়ে গেছে। তো আদানি সর্বশেষ একটা আলটিমেটাম দিয়েছে যে যদি তাদের ডিওগুলো অ্যাটলিস্ট যদি বিপিডিপি যেগুলাকে ক্লেম করছে যে আনডিসপিউটেড সেগুলো দিয়ে দেয়, তাদের পক্ষে তারা সাপ্লাই উইল রিমেইন ইনট্যাক্ট, সাপ্লাই তাদের স্মুথ রাখবে। যদি না দেয় তাহলে 10 তারিখ। তো আমরা সেটা রিপোর্ট করেছি গতকাল। আমি কালকে বিপিডিপির অফিসিয়ালদের সাথে কথা বলেছি। আমি যেটা জেনেছি, যেটা আমাদের রিপোর্টেও আছে, ওনারা আপাতত হচ্ছে $30 মিলিয়ন পে করেছে বাংলাদেশের কৃষি ব্যাংকের মাধ্যমে। ওইটার মাধ্যমে যেটা হলো সেটা হচ্ছে একটা হচ্ছে ঠিক আছে তোমরা চেয়েছো, আপনি যেটা বললেন যে $256 মিলিয়ন হচ্ছে আমাদের পিডিবির হিসেবেই হচ্ছে আনডিসপিউটেড। হ্যাঁ, আদানি হচ্ছে বাংলাদেশের কাছে পাবে। সেখান থেকে আসলে এই $30 মিলিয়ন দেওয়ার পরে বাকি তো আরও একটা বড় বকেয়া থেকে গেল। সেই ক্ষেত্রে আদানি কি মানে এইটা কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে চায়, নাকি এটা এইভাবে আস্তে আস্তে দিলেই হবে?
না, এটা হচ্ছে ওনারা আমি যতটুকু জেনেছি কালকে একটা চিঠিও পাঠিয়েছে, সেই চিঠিতে আদানি বিপিডিপি আদানিকে অ্যাসিওর করেছে বলে যে বাকি যেই আনডিসপিউটেড পেমেন্টগুলো ওনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তারা ট্রাই করবে লায়ন শেয়ার অ্যাটলিস্ট এই মাসের ভিতর দিয়ে দেওয়ার জন্য। এর ফলশ্রুতিতে যেটা হয়েছে কালকে একটা কার্টেসি পেমেন্টের কারণে, এই যে কার্টেসি পেমেন্ট কেন বলছি, ইটস ইন কম্পেয়ার উইথ দ্য রিয়েল ক্লেম দিস ইজ পিনাট, ওকে, 30 মিলিয়ন একটা দেওয়ার কারণে একটা সাপ্লাই রিমেইন আনইন্টারাপ্টেড। এখন এরপরে যে চিঠিতে যেটা বলেছে যে আমরা বাকি টাকাগুলো বাই ফেজে দিয়ে দিব এবং একটা বড় অংশ এই মাসের ভিতর দিব, একটা অ্যাসিওর করা। কারণ আমাদের তো আলটিমেটলি আসলে কি প্রবলেম, আদানির ইলেকট্রিসিটিটা আমাদের প্রয়োজন। কারণ হচ্ছে আদানির ইলেকট্রিসিটি যদি না আসে বাংলাদেশের একটা সমস্যা হচ্ছে ডাবল এজ সোর্ড, এটা ঢুকতেও কাটবে বেরোতেও কাটবে। কীরকম, ধরেন আদানি থেকে পাওয়ার বন্ধ হয়ে গেল, তাহলে আপনাকে ক্যাপাসিটি পেমেন্ট দিতে হচ্ছে, হুইচ ইজ নিয়ারলি $25 to $28 million উইদাউট হ্যাভিং এ সিঙ্গেল ওয়াট অফ ইলেকট্রিসিটি ফ্রম আদানি। এই যে আপনি বলছেন 25 থেকে $28 মিলিয়ন, এটা কি মাসে? হ্যাঁ, মান্থলি পেমেন্ট আপনাকে এটা হচ্ছে ডিপেন্ডেবল ক্যাপাসিটি হিসেবে দিতে হবে। এই ডিপেন্ডেবল ক্যাপাসিটিটা এর ভিতর আছে হচ্ছে স্টাফ স্যালারি, ব্যাংক লোন, তারপর হচ্ছে ইন্টারেস্ট, তারপর হচ্ছে ওএনএম সার্ভিসিং। দিস আর দ্য থিংস যেটা একটা মেনটেন্যান্স। অ্যাট দ্য সেম টাইম একটা পাওয়ার প্ল্যান্ট যদি আপনার ধরেন সাপ্লাই ক্যাপাসিটিতেও না থাকে, সেই পাওয়ার প্ল্যান্টটাকে আপনার চালু রাখার জন্য যাতে পাওয়ার প্ল্যান্টটা বসে না যায়, তাও কিছুটা আপনার কোল কনজাম্পশন প্রয়োজন হয়। একটা পাওয়ার প্ল্যান্টকে সবসময় চালু রাখতে হয়, নতুবা পাওয়ার প্ল্যান্টের যন্ত্রতন্ত্র নষ্ট হয়ে যায়, আলটিমেটলি আরও বেশি লস। এই লসটা যদি হয়, এই লসের এই যে একটু সামান্য কিছু উৎপাদনে রাখতে হয়, সেটা হচ্ছে এই সবগুলোর কস্ট হচ্ছে ডিপেন্ডেবল ক্যাপাসিটি, যেটা হচ্ছে ক্যাপাসিটি চার্জ। সাজ্জাদ ভাই, আপনি আমাদেরকে একটা ইনফরমেশন যদি আপনার কাছে থাকে আপনি জানাবেন। আদানির কাছ থেকে আমরা এখন দৈনিক কত মেগাওয়াট বিদ্যুৎ আমরা নিচ্ছি বা সে আমাদেরকে কতটুকু দিচ্ছে, এবং আমাদের দেশে যে মোট বিদ্যুৎ এখন সরবরাহ করা হয় সেটি আদানির যা সরবরাহ করে সেটি কত ভাগ? আচ্ছা, রাইট। এখন তো এই যে আমাদের এখন অলরেডি একটা উইন্টারের একটা ভাব আসছে, একটা টেম্পারেচার অলরেডি ডাউন। এই কনটেক্সটে আমি গতকাল চেক করেছি, সেটা হচ্ছে হাইয়েস্ট জেনারেশন ছিল অ্যারাউন্ড 12,500 মেগাওয়াট, যেটা জেনারেশন নাকি আমাদের সাপ্লাই বা ডিমান্ড? না, জেনারেশন মানে ওইটাই সাপ্লাই হয়েছে, যেটা আমাদের হচ্ছে সামারে উঠে 15, 16, 16.5। হ্যাঁ, গত বছর ছিল হাইয়েস্ট হচ্ছে এই বছরের সামারে ছিল আপনার 16,500। আপনি যেটা বলছেন যে আজ যেটা জানতে চাচ্ছেন আদানির আজকে আমি চেক করলাম রাত 1টায়, সেটা হচ্ছে আদানির পাওয়ার প্ল্যান্টের যে ইয়েটা ছিল, সাপ্লাই ছিল 1132 মেগাওয়াট। আর গতকাল মানে 10 তারিখ যে একটা আলটিমেটাম দিল যে না দিলে 11 তারিখ থেকে সাপ্লাই বন্ধ হয়ে যাবে, তখন ছিল হচ্ছে 1169 মেগাওয়াট। তো আদানি ইজ রেডি। মানে আপনি যেটা বলছেন যে মোট উৎপাদন 12,000 বা তার সামান্য বেশি, এবং সেই ক্ষেত্রে সে দিচ্ছে 1132 বা 10%। আমাদের টোটাল কনজাম্পশনের এখন যেই ন্যাশনাল গ্রিডে যেই সাপ্লাইটা আছে, তাহলে ওই হিসেবে ধরলে আপনি দেখা যায় যে এটা অ্যারাউন্ড 10%। একটা বিদ্যুৎ কেন্দ্রের উপরে যখন আপনি মানে 10% বিদ্যুৎ সাপ্লাইয়ের জন্য নির্ভর করেন, সেটি কিন্তু আপনার জন্য একটা বড় নির্ভরতা। না, এখানে একটা নির্ভরতা তো অবশ্যই, তারপর এখানে একটা সিকিউরিটি রিস্কও আছে। আপনি জানেন বাংলাদেশে, বিশ্বের যে কোনো জায়গায় পাওয়ার অ্যান্ড এনার্জি হচ্ছে একটা স্ট্র্যাটেজিক প্রোডাক্ট। এই স্ট্র্যাটেজিক প্রোডাক্টের উপর আমাদের ইকোনমি থেকে শুরু করে এভরিথিং ডিপেন্ডস। এখন একটা পাওয়ার প্ল্যান্টের উপর যদি, আই এম নট টকিং এগেইনস্ট আদানি পাওয়ার, ওকে, আই এম জাস্ট লেইং আউট দ্য ফ্যাক্টস। একটা পাওয়ার প্ল্যান্ট যদি একটা দেশে যদি 10% সাপ্লাই দেয়, তাহলে আপনি ডিপেন্ডেন্সিটা কোন লেভেলের? এখন আদানি ছাড়াও ইন্ডিয়া থেকে আমরা আরও দুইটা জায়গা থেকে আমরা পাওয়ার নেই। আমি আজকেও চেক করলাম, ওখান থেকে দেখলাম যে অলমোস্ট আমরা ক্যাপাসিটির কাছাকাছি নিচ্ছি। তার মানে হচ্ছে ইন্ডিয়ার পাওয়ার প্ল্যান্টের উপর আমাদের বেশ ডিপেন্ডেন্সি আছে। এবং একটা ইনফরমেশন না বললেই নয়, ইন কম্পেয়ার উইথ আদানি অ্যান্ড টু আদার ইন্ডিয়ান সাপ্লায়ার্স, আদানি পাওয়ার ট্যারিফ ইজ কোয়াইট হাই, অলমোস্ট নিয়ার অ্যাবাউট ডাবল। সাজ্জাদ ভাই, আপনার কাছে আমার শেষ কোশ্চেন। আপনার আগের স্টোরিতে আমি দেখেছিলাম যে আপনি যে ডিসপিউটের কথা বলছেন, যে
বিদ্যুতের মূল্য নির্ধারণে আদানি যে যে প্রক্রিয়া অনুসরণ করে, আমাদের বিপিডিপি সেই প্রক্রিয়া বা সেইভাবে হিসেব করতে চায় না। তারা মনে করে যে হিসেবটা আদানি তুলনামূলকভাবে বাড়তি দর ধরে করছে, এবং এই যে তাদের মধ্যে একটা বিরোধ অথবা হিসাবের পার্থক্য, এটা নিরসনের জন্য তারা আন্তর্জাতিক আদালতের কাছে যাওয়ার একটা পরিকল্পনা করছে উভয় পক্ষই। বিপিডিপিও যেমন চিন্তা করছে, আদানিও ঠিক একইভাবে চিন্তা করছে। এখন যে এই একটা সমাধানের দিকে গেল, বা একটা দুই পক্ষের যে একটা মানে একজনের প্রস্তাব আরেকজন মেনে কিছু টাকা বকেয়া পরিশোধের কথা চিন্তা করলো, এই ক্ষেত্রে কি তারা নতুন করে হিসাবটা নিজেরাই শেষ করবে? আপনার কাছে কি মনে হয়, নাকি তারা সেই আন্তর্জাতিক আদালতের মাধ্যমেই সেটা শেষ করার দিকেই এগোবে? না, আসলে এই যে আজকে গতকালকের যে পেমেন্টের ইস্যুতে এবং সাপ্লাই ঠিক রাখার ইস্যুতে, এটার সাথে আসলে ওই যে মূল ডিসপিউট যে বিষয়গুলো, সেটা হচ্ছে প্রাইসিং, কোল প্রাইসিং ফর্মুলা এবং টু আদার থিংস, এগুলোর সাথে এটা কোনো রিলেট করে না। এটা হচ্ছে আদানি আপনাকে ইলেকট্রিসিটি দিয়েছে, আপনি তাকে টাকা দিবেন। এখন আদানি যেভাবে হিসাব করে, যেমন কোল প্রাইসিং, আমি আগের আমাদের রিপোর্ট এবং সব জায়গায় যেটা অন্যান্য রিপোর্ট, সেটা হচ্ছে তারা দুইটা ইন্ডেক্সের অ্যাভারেজ হিসাব করে। তো বাংলাদেশ বলছে যে দুইটা ইন্ডেক্স না, তোমরা হিসাব করো, কি বলে, ইন্দোনেশিয়ান ইন্ডেক্সটা ফলো করো। আদানি বলছে যে না, উইল নট অ্যাকচুয়ালি গো আউট অফ দ্য পিপিএ, পাওয়ার পারচেস এগ্রিমেন্ট। পাওয়ার পারচেস এগ্রিমেন্টে দুইটা ইন্ডেক্সেরই আছে। তো আপনি যেটা বলছেন, এই যে টাকা দেওয়ার কারণে এটা কি অ্যামিকেবল সলিউশন হবে কিনা, আসলে এটা অ্যামিকেবল সলিউশন এবং টোটাল পাওয়ার প্ল্যান্টের যে ডিসপিউট, এটার সাথে টাকা দেওয়ার কোনো সম্পর্ক নাই। এই ডিসপিউটটা যদি বাংলাদেশ যদি রিজলভ করতে চায়, এবং আদানি, আপনি দেখবেন বাংলাদেশ কিন্তু অ্যামিকেবল সলিউশনের জন্য একটা সিইউ লেভেলের বৈঠক বসেছে জুনের দিকে, সেটা ফেল করেছে। সেখান থেকে আদানি বলেছে যে না, আমরা ডিলের বাইরে যাব না, পিপিএর বাইরে যাব না। এরপর হচ্ছে আদানি ওয়ান স্টেপ অ্যাহেড নিজেই মিডিয়েটর নিয়োগ দিয়েছে, যে এই মিডিয়েশনটা হবে সিঙ্গাপুরে। বাংলাদেশের বিপিডিবিকে রিকোয়েস্ট করেছে বাংলাদেশের পক্ষ থেকে মিডিয়েটর নিয়োগ দেওয়ার জন্য। এখন এই মিডিয়েটরগুলো হবে আপনার থার্ড কান্ট্রি থেকে, নিউট্রাল পারসন, এবং দিস আর ভেরি কোয়াইট এক্সপেন্সিভ। এবং বাংলাদেশ একটু অ্যাকচুয়ালি টেকিং টাইম। বাংলাদেশ বলছে যে আমাদের এখানে ইনভেস্টিগেশন চলছে, দুদক করছে, তারপর হচ্ছে হাইকোর্টের একটা রুলিং আছে, হাইকোর্ট বিষয়গুলো, এগুলো বলে আপাতত একটা মিডিয়েটর নিয়োগ দেওয়াটা ঠেকিয়ে রেখেছে। কিন্তু এন্ড অফ দ্য ডে এই ডিসপিউট যদি বাংলাদেশ যদি রিজলভ করতে চায়, তাহলে বাংলাদেশকে সিঙ্গাপুর আরবিট্রেশন সেন্টারে যেতেই হবে, সিয়াকে যেতেই হবে, এছাড়া আর কোনো উপায় নাই। কারণ পিপিএতেই ক্লিয়ারলি আপনার বলা আছে, কোনো পক্ষ যদি কোনো ইস্যুতে যদি কোনো ডিসপিউট রেইজ করে, সেটার একমাত্র সলিউশন হবে সিয়াকে। ধন্যবাদ সাজ্জাদ ভাই আপনাকে। আমরা এতক্ষণ ধরে সাজ্জাদ হোসেনের কাছ থেকে শুনছিলাম যে আদানি পাওয়ার প্ল্যান্টের উপরে আমাদের বিদ্যুৎ সরবরাহের নির্ভরতা কেমন। দেশে যত বিদ্যুৎ সরবরাহ করা হয় তার প্রায় 10% আসে আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে। অন্যদিকে আদানির সঙ্গে আমাদের যে বিরোধ রয়েছে, সেই বিরোধের কিন্তু আসলে নিষ্পত্তি কোনো কিছু হয়নি। এটি শুধুমাত্র বকেয়া টাকার একটি অংশ দিয়ে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার একটি উদ্যোগ মাত্র। প্রকৃত অর্থে এই বিরোধটি নিষ্পত্তি করতে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি যে সালিশ ব্যবস্থা রয়েছে, সেখানে যাওয়ার উদ্যোগ আগে থেকে যেটি রয়েছে, সেইখানেই গিয়ে শেষ করতে হবে হয়তো। আমরা চাই আসলে সরকারের এই ধরনের চুক্তি করা বা এই ধরনের যে চুক্তিগুলো রয়েছে সেইগুলো পুনর্মূল্যায়ন করার ক্ষেত্রে আরও দক্ষতার পরিচয় দিবে। পাশাপাশি আমাদের দেশের বিদ্যুৎ খাতকে নিরাপদ রাখার জন্য যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার, সেই উদ্যোগগুলো সরকার নেবে, এটি আমাদের প্রত্যাশা। আমাদের আলোচনা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সকলেই টিভিএসের সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।